এখন শুরু করছি উত্তরপ্রদেশের একটা ক্রাইমের ঘটনা। উত্তরপ্রদেশের কানপুরের নজিবাবাদ নামের একটা জায়গা, সেখানে একটা বিশাল হোটেলে একজন রিসেপশনিস্ট যার নাম ঈশা। ঈশা নিজের ডিউটি শেষ করার পর 11ই এপ্রিল 2012 রাস্তা দিয়ে যাচ্ছে, নিজের বাড়ি যাবে বাসে করে। হঠাৎ করে দুজন ছেলে এসে বাইকে করে তার হাতের যে পার্স সেটা কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। ঈশা চিৎকার করে, লোকজন জড়ো হয়। জড়ো হওয়ার পরে ঈশা যেটা তাদেরকে জানায় যে দুজন ছেলে এসে তার পার্সটা নিয়ে চলে গেছে, কিন্তু ঝামেলার বিষয় হচ্ছে যে পার্সের মধ্যে বেশ কিছু জরুরি কাগজপত্র, পরিচয়পত্র ইত্যাদি তার ডকুমেন্ট গুলো রয়েছে। আর তার বাড়িটা বেশ দূরে, তাকে বাসে করে যেতে হবে। তার কাছে কোনো টাকা পয়সা নেই। এবার সে যাবে কিভাবে? আর তার মোবাইল ফোন, সেটাও কিন্তু সে ব্যাগের মধ্যেই ছিল, সেটাও তারা নিয়ে চলে গেছে। এবার সে যে খবর দেবে নিজের বাড়িতে, সেটাও করতে পারছে না। কিছু লোকজন তাকে বলে যে বেশি দূরে নয়, একটু দূরেই এখানকার পুলিশ স্টেশন, তুমি সেখানে যাও, সেখানে গেলে অবশ্যই কোনো না কোনো হেল্প পাবে। ঈশারও মনে হয় কথাটা ঠিকই বলছে, তো সে চলে যায় পুলিশ স্টেশনে। লাকিলি সেই সময় সেই পুলিশ স্টেশনে দারোগা ছিলেন। দারোগা কথা বলেছিলেন ঈশার সাথে। ঈশা কমপ্লেন জানিয়েছিল, সবটা বলেছিল যে তার বিভিন্ন জরুরি ডকুমেন্ট আছে ওই ব্যাগটার মধ্যে, ব্যাগটা তার খুব দরকারি, আর মোবাইল ফোনটাও দরকারি। দারোগা নিজে বলেছিলেন যে তুমি একদম চিন্তা করো না, তোমার জিনিসপত্র অবশ্যই খুঁজে দেওয়া হবে। দারোগা এত ভালো যে দারোগা একটা গাড়ি, তার অফিসের গাড়ি, পুলিশ জিপে একটা কনস্টেবলকে সঙ্গে পাঠিয়ে মেয়েটাকে সেদিন বাড়ি পৌঁছে দিয়েছিলেন। নেক্সট ডে জ্ঞান প্রকাশ আর ছোটু যাদব নামে দুজন দুজন কম বয়সী ছেলে ওই এলাকার বিভিন্ন অপরাধমূলক ছোটখাটো কাজকর্মে যুক্ত থাকে। তারা ধরা পড়েছিল। তাদের কাছে পার্স, মোবাইল, ডকুমেন্ট সব পাওয়া গেছিল। শুধু তার ভেতর যে টাকাটা ছিল সেটা কিছুটা খরচ হয়ে গেছিল। এবার ওই যে দারোগা ভদ্রলোক যার নাম ছিল জ্ঞানেন্দ্র সিং, তিনি ওখানে ডকুমেন্টে মেয়েটার অ্যাড্রেস ছিল, সেই অ্যাড্রেসটা দেখে মেয়েটার বাড়িতে গিয়ে মেয়েটার বাবা মায়ের সাথে দেখা করে মেয়েটার ডকুমেন্ট গুলো দিয়ে এসেছিলেন। আলাপ করেছিলেন, গল্প করেছিলেন। বাবা মায়ের খুব ভালো লেগেছিল ওই দারোগাকে। তারপরে মেয়েটা সেই দারোগাকে থ্যাংক ইউ বলার জন্য আবারও থানায় গেছিল। আবারও তাদের দুজনের মধ্যে গল্প হয়েছিল। তারপরে হয়েছিল ফোন নাম্বার এক্সচেঞ্জ। মেয়েটার বাড়ির লোকজন মনে মনে খুব খুশি যে একজন দারোগা তার সাথে বন্ধুত্ব করছে। বন্ধুত্ব নয়, ব্যাপারটা প্রেমের দিকে এগোচ্ছে, সেটা কিন্তু সবাই বুঝছে। সবাই কিন্তু ব্যাপারটাকে এনজয় করছে। ভালো লাগছে তাদের যে বাড়িতে বসে এমন একটা সুপাত্র মেয়ের জন্য নিজে হেঁটে বাড়িতে এসছে। 1 বছর প্রেম পর্ব চলে। দুজনের জাতিটাও সেম ছিল, কোনো অসুবিধা হয় না। 11ই মার্চ 2013 বাড়ির লোকজন ঠিকঠাক করে লাভ ম্যারেজটা অ্যারেঞ্জ করে ম্যারেজ হয়ে যায়। ছেলের বাড়ির কোনো আত্মীয় স্বজন ইত্যাদি ছিল না, কারণ ছেলে আগেই জানিয়েছিল যে সে একা, তার মা বাবা কেউ নেই। বিয়ে হয়ে যায়। জ্ঞানেন্দ্র সিং একটা সুন্দর ফ্ল্যাটে নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে রেখেছিলেন। বিয়ের পরে 1 বছর খুব ভালোভাবে কেটেছিল। ঘোরাঘুরি, জ্ঞানেন্দ্র সিং এর কাছে একটা গাড়ি ছিল, দরকার হলেই ঈশা ড্রাইভার নিয়ে ঘুরতেও যেত। 2014-তে বিয়ের 1 বছর পর তাদের একটা মেয়ে হয়। মেয়ের নাম রাখা হয় সানায়া সিং। সব ঠিকঠাক চলছিল। জ্ঞানেন্দ্রের থানাটাও খুব কাছাকাছি। সে অফিসে যায়, স্ত্রী বাড়িতে থাকে, বিকেল বেলায় তারা বেড়াতে যায়। হঠাৎ করে একদিন, বাচ্চা যখন খুব ছোট, একটা আননোন নাম্বার থেকে একটা মহিলা কল আসে। সেই কলে কথা বলতে গিয়ে ঈশা উত্তেজিত হয়, কারণ অপর পাশ থেকে মহিলা বলে যে আপনার যে হাজবেন্ড জ্ঞানেন্দ্র সিং
তিনি কিন্তু আপনাকে বিয়ে করার আগে থেকেই ম্যারেড ছিলেন। মধ্যপ্রদেশের চিত্রকূটে তার বাড়ি রয়েছে। তার স্ত্রী মধ্যপ্রদেশের একটা মেয়ে, তার দুজন ছেলেও আছে। ঈশা রেগে গেলে অপর প্রান্তের মহিলা বলে যে আপনি রাগ করবেন না, আমি মিথ্যা কথা বলছি না, আর আমার কথা বিশ্বাসও করবেন না। আপনি নিজে ভালোভাবে বুঝে যাচাই করে দেখুন, দেখবেন ঠিক বুঝতে পারবেন। এই কথা বলে সেই মহিলাও ফোন রেখে দিয়েছিল। যখন হাজবেন্ড অফিস থেকে ফিরে আসে তখন স্ত্রী জিজ্ঞেস করে যে আজকে এরকম এরকম তোমার ব্যাপারে শুনেছি। তো হঠাৎ করে এই ধরনের একটা কথা শোনার পরে হাজবেন্ড একটু চমকে ওঠে। চমকে ওঠার পরে বলে যে আমরা দারোগা, উচ্চ পদস্থ অফিসার, আমাদের নামে এরকম আমাদের কত শত্রু রয়েছে, তারা এই ধরনের কথা ছড়িয়ে বেড়াচ্ছে, তুমি সব কথায় কান দিও না। থেকেই ঈশার মনে সন্দেহের সূত্রপাত হয়ে গেছে। ঈশা এবার নিজের হাজবেন্ডের উপর নজর রাখছিল। সব সময় তাদের দুজনের মধ্যে কারণে অকারণে ঝগড়া লেগেই থাকতো। তাদের যে সুখ শান্তির দিন সেটা শেষ, সব সময় ঝামেলা। এবার হাজবেন্ড কখনো 2-4 দিনের জন্য কোথাও যেতে চাইলে স্ত্রী অনেক অনেক প্রশ্ন করত। দুজনের মধ্যে ঝগড়া এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল যে স্ত্রী ঝগড়া করতেই হাজবেন্ড সেদিন বলে দিয়েছিল চিৎকার করে যে হ্যাঁ সত্যি সত্যি আমি একজন ম্যারিড লোক, আমার দুটো ছেলেও আছে, কিন্তু তারা মধ্যপ্রদেশে থাকে, আমার ইউপিতেও একটা বউ দরকার ছিল, সেই জন্য আমি তোমার সাথে বিয়ে করেছি। তোমাকে আমার খুব ভালো লেগে গেছিল বলে বিয়ে করেছি, কিন্তু তোমার যদি অসুবিধা থাকে তুমি যেতে পারো। এই ঘটনার পর দুঃখ তো হয়ই ঈশার, রাগও হয়। এতটাই রাগ হয়েছিল সে চলে গেছিল নিজের বাপের বাড়ি। অন্যদিকে ছোট বাচ্চা, তার বার্থ সার্টিফিকেট তৈরি করা হচ্ছিল। বার্থ সার্টিফিকেটে জ্ঞানেন্দ্র সিং নিজে বাবার নামের জায়গায় নিজের নাম লিখিয়েছিল, কিন্তু মায়ের নামের জায়গায় ফর্ম ফিল আপ করার সময় ঈশা নাম না লিখিয়ে তার যে প্রথম স্ত্রী, যার নাম নীলম, তার নাম লিখিয়েছিল। এই ব্যাপারটা পরের দিকে জানাজানি হয়, হাজবেন্ড ওয়াইফের মধ্যে আরো ঝামেলা শুরু হয়ে যায়। স্ত্রী ঠিক করে আর কোনোভাবেই সে হাজবেন্ডের বাড়িতে যাবে না। 2014 অক্টোবর মাসে স্ত্রী বাপের বাড়ি চলে গেছিল। তারপরে বেশ কিছু মাস কেটে যায়। 2015 17 মে তাদের একজন আত্মীয় বলে যে এইভাবে চলে না। আগে যখন তুমি জানতে না যে তোমার হাজবেন্ডের আরো একজন ওয়াইফ আছে, তখন তো তুমি বেশ ভালোই ছিলে, সুখে ছিলে, তোমার হাজবেন্ড তোমাকে টাকা পয়সা দিচ্ছিল, তোমার বাচ্চাকেও আদর করছিল, তোমাদের সুখের জীবন ছিল। তুমি ওই ঘটনাটা জানতে পারার পর এরকম ঝামেলা করলে কেন? তোমার এটা করা উচিত ছিল না। একজন হাজবেন্ড যদি ক্ষমতাবান হয়, তার কাছে অনেক টাকা রয়েছে, সে যদি দুটো কেন 5টা 6টাও যদি ফ্যামিলি সে চালাতে পারে ঠিকঠাক মতো, তো সে করতেই পারে। তো তুমি এত না রাগ করে ঝামেলা বাড়িয়ে দরকার নেই, তুমি নিজের হাজবেন্ডের কাছে ফিরে যাও। কারণ তোমার হাজবেন্ড তো বেশিরভাগ সময় ইউপিতে তোমার কাছেই থাকে, সে তো নিজের ফার্স্ট ওয়াইফের কাছে যায়ই না। এই সমস্ত কথা শোনার পরে ঈশারও মনে হয় যে তার আত্মীয় ঠিক বলছে, সে নিজের হাজবেন্ডের বাড়ি চলে যাবে। কারণ এই কদিন নিজে বাপের বাড়িতে থেকে, আর এখন ঈশার কোনো নিজের ইনকামও ছিল না, তার মনে হচ্ছিল যে সত্যি সত্যি হাজবেন্ডের বাড়িতে থাকাই ভালো। এখানে সে তেমন ভাবে গুরুত্ব পাচ্ছে না দাদা দাদার বউ তাদের মধ্যে, তো সে চলে যাবে নিজের বাড়ি। অন্যদিকে বসিয়ে কথা হয়েছিল 17 মে 2015। 18 মে 2015-তে যখন হাজবেন্ড বুঝতে পেরেছিল যে তার স্ত্রী আবারও তার বাড়িতে ফিরে যাবে বলছে, তখন সে নিজের মারুতি সুইফট কারটা নিয়ে এসেছিল সকালবেলা। নিজের শাশুড়িকে, নিজের স্ত্রীকে জানিয়েছিল যে মুক্তা দেবী মন্দিরে সে নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। কেউ বাধা দেয়নি, হাজবেন্ড ওয়াইফকে নিয়ে যেতে চাইছে, যেতেই পারে। তারা ঘুরতে চলে যায়। শাশুড়ি মা বেশ খুশি হয় যে চলো এতদিন পরে মেয়ের সব সমস্যার সমাধান হয়ে গেছে, মেয়ে আবারও নিজের হাজবেন্ডের বাড়িতে থাকা শুরু করবে। মেয়ের আর জামাইয়ের ফিরে চলে আসার কথা ছিল সন্ধ্যে 6টার মধ্যে। রাত 8টা বাজে, কিন্তু তারা ফিরে আসে না। এবার কিন্তু মায়ের চিন্তা হচ্ছিল। তিনি সামনে যে থানা, সেখানে গিয়ে ব্যাপারটা জানিয়েছিলেন।
থানা থেকে তাকে ইন্সপেক্টর বকাঝকা করে বাড়ি পাঠিয়ে দেয়। তাকে বলে যে মেয়ে জামাই এতদিন পরে একা বেড়াতে গেছে, হয়তো কোনো কারণে ফোন সুইচ অফ হয়ে গেছে, দুজনেরই সুইচ অফ যখন, হাজবেন্ড যখন ওয়াইফের সাথে আছে, আপনি চিন্তা করছেন কেন? সেই রাতটা মা ঘুমোতেই পারে না। পুলিশ স্টেশনের লোকজন কোথাও কেউ খোঁজাখুঁজিও করে না। নেক্সট ডে সকালবেলায় ভদ্রমহিলা সারা রাত ঘুমায়নি, কন্টিনিউয়াস মেয়েকে আর জামাইকে কল করছিল। সকালবেলায় 9টা বাজতেই তিনি আবারও চলে গেছিলেন থানায়। থানায় গিয়ে যখন শুনেছিলেন যে পুলিশ একই কথাই বলছে, তখন তিনি এসপির অফিসে গেছিলেন। সেখানে দেখা করে সমস্ত ব্যাপারটা জানিয়েছিলেন। এসপির অফিস থেকে বলা হয় যে আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আর জামাইকে খোঁজার ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু আপনার জামাই একজন দারোগা, আমাদের ডিপার্টমেন্টের লোক, আমরা অবশ্যই তাকে খোঁজ করব, আপনি চিন্তা করবেন না। সেই দিনটাও কেটে যায়, কাউকেই খুঁজে পাওয়া যায় না, কারোরই ফোন সুইচ অনও হয় না। 20 মে সকালবেলায় লন্ডন থেকে মনোজ সিং নামের এক ভদ্রলোক, যে নিখোঁজ হয়ে যাওয়া মহিলা ঈশা নিজের দিদির হাজবেন্ড, জামাইবাবু, সে কল করেছিল নিজের শাশুড়িকে। শাশুড়িকে কল করার পর সে জানতে পেরেছিল যে ঈশা 18 এপ্রিল থেকে হারিয়ে গেছে। সে নিজের শাশুড়িকে বলে যে আমি আমার উজালার একটা নিউজ ইন্টারনেটে পড়ছিলাম, তাতে কৌশাম্বী জেলার রামপুর নামের একটা ঘাটে একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে, মাথাহীন। ডেড বডির বিভিন্ন ছবি ইন্টারনেটে পেয়েছিলাম, তাতে কাঁধে একটা ট্যাটু, আর সেই ডেড বডির হাতে একটা ঘড়ি পরা রয়েছে, অন্য হাতে একটা ব্যান্ডেজ বাঁধা রয়েছে, কোনো চোট লাগার পরে যেমন ব্যান্ডেজ বাঁধা হয়। সেই যে জামাইবাবু, তার মনে হয়েছিল যে ইন্টারনেটে দেখা ওই মাথাহীন যে মহিলার বডিটা, তার হাতে যে ঘড়িটা রয়েছে, সেটা তার লন্ডন থেকে কেনা একটা ঘড়ি। তিনি এর আগের বার যখন ইন্ডিয়া এসেছিলেন, নিজের শালির জন্য ওই ঘড়িটা নিয়ে গেছিলেন। শালি নিখোঁজ, আর শালির হাতের মতোই একটা হাত আর একটা ঘড়ি তিনি নিউজ পেপারের খবরে দেখতে পেয়েছিলেন। সঙ্গে সঙ্গে তিনি নিজের শাশুড়িকে ব্যাপারটা জানালেন। শাশুড়ি নিজের বড় ছেলেকে সঙ্গে নিয়ে মহিবা ঘাট, রাজা পুলের ওপরে মহিবা ঘাট, যে পুলে সেই বডিটা পাওয়া গেছিল বলে পুলিশ জানিয়েছিল, তার থেকে একটু দূরেই ছিল থানা। সেখানে গিয়ে পৌঁছায়, সমস্ত ব্যাপারটা জানায়। থানা থেকে মর্গে নিয়ে গিয়ে সেই দেহটা দেখানো হয়, দেহের বিভিন্ন অংশের ফটো দেখানো হয়, যেগুলো দেখে শনাক্ত করেছিল মা আর দাদা। তারা নিজের এরিয়ার পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করেছিল যে তাদের মেয়ে মারা গেছে, মাথাটাও পাওয়া যায়নি, তবে তাদের মনে হচ্ছে এই ঘটনা তাদের জামাই দারোগা জ্ঞানেন্দ্র সিং ঘটিয়েছে। পুলিশ জ্ঞানেন্দ্র সিংকে খুঁজছিল, পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে জ্ঞানেন্দ্র সিং বিভিন্ন নিউজ পেপারে ব্যাপারটা পড়ার পরে অগ্রিম জামিনের একটা আবেদন করেছিল, তবে সেটা খারিজ করে দেওয়া হয়। তারপর সে কোর্টে যাচ্ছিল আত্মসমর্পণ করতে। তার আগে বিভিন্ন উকিলরা খবর পায় যে ওটাই সেই লোক যে কয়েকদিন আগে নিজের স্ত্রীকে মেরে ফেলেছে। সব উকিলরা তার উপর চড়াও হয়, তাকে মারধর করে, এতটাই অসুস্থ হয়ে যায় সে যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে সে সুস্থ হয়। তারপরে শুরু হয় তার কেস, শুরু হয় তার শুনানি। সে কিন্তু নিজে কোনো উকিল নেয়নি, নিজের জন্য বা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজেই উকিলের কাজ করেছিলেন। 10 বছর চলেছিল কেসটা। 2025-এর সেপ্টেম্বর মাসে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল জ্ঞানেন্দ্র সিং নামের ওই দারোগাকে। পুলিশ ডিপার্টমেন্ট সবসময় আপ্রাণ চেষ্টা করেছে কিভাবে তাদের ডিপার্টমেন্টের একটা দারোগাকে একটু কম শাস্তি দেওয়ানো যায়। সেই সময় এই ঘটনাটা, এই খবরটা খুব ভাইরাল হয়েছিল। অন্যদিকে জিজ্ঞাসাবাদের সময় জ্ঞানেন্দ্র সিং পুলিশ টিমকে বাধ্য হয়েছিল জানাতে যে সে নিজের স্ত্রীকে নিয়ে মুক্তা দেবী মন্দিরে যায়নি, সে রাস্তাতেই নিজের স্ত্রীর গলায় একটা তারের ফাঁস লাগিয়ে মেরে ফেলেছিল।
তারপরে একটা সার্জিক্যাল ব্লেড দিয়ে তার মাথাটা ধড় থেকে আলাদা করে ফেলেছিল। ওই ঘটনার দিন কানপুরের মহুবাগ হাটের রাজা পুলের ওপরে গিয়ে সে দাঁড়ায়, নিজের সুইফট কারের জানলা দিয়ে মাথাটা যেটা আলাদা করেছিল সেটা ছুঁড়ে যমুনা নদীর জলে ফেলে দিয়েছিল। এবার বডিটা ফেলা পালা, কিন্তু বডিটা মাথার থেকে অনেকটাই ভারী। সে তুলে যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসতে থাকা একটা গাড়ির আলো তার গাড়ির উপর পড়েছিল। সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বডিটাকে সেই ব্রিজের উপরে ফেলে রেখে সে সোজা নিজের কার চালিয়ে সেখান থেকে চলে গেছে। পরে যখন পুরো ব্যাপারটা জানাজানি হয়, সেই ভদ্রমহিলা মানে ঈশার মা পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছিলেন তার মেয়ের সাথে এই যে ঘটনা ঘটেছে এটা তার জামাই ছাড়া আর কেউ কখনো ঘটাতে পারে না। যেহেতু দারোগা জ্ঞানেন্দ্র সিং এর দ্বিতীয় স্ত্রী, তার ব্যাপারে সবাইকে বলে দেব বলছিল, প্রথম স্ত্রীকেও বলে দেবে বলছিল। এদিকে জ্ঞানেন্দ্র সিং এর যে দ্বিতীয় স্ত্রী ঈশা, সেই জ্ঞানেন্দ্র সিং এর ব্যাপারে আশেপাশের লোকজন বা তার স্ত্রী নীলম সবাইকেই তার দ্বিতীয় বিয়ের ব্যাপারে জানিয়ে ফেলবে বলেছিল। এমনকি পুলিশ স্টেশনে গিয়েও রিপোর্ট করবে যে ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে একজন দারোগা তাকে বিয়ে করেছে। এই সমস্ত কথাগুলো নিয়ে যখন ঝগড়া হচ্ছিল তখন থেকেই হাজবেন্ডের বিরক্ত লাগছিল নিজের স্ত্রীকে, যে কোনো ভাবে তার স্ত্রীকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলবে ভাবছিল। সেই জন্যই সে ওই ঘটনা ঘটিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি, বর্তমানে সে জেলেই রয়েছে। 10 বছর কেস চলার পর 24 সেপ্টেম্বর 2025-এ জ্ঞানেন্দ্র সিংকে নিজের দ্বিতীয় স্ত্রী ঈশাকে মেরে ফেলার অপরাধে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে হাইকোর্ট। আর সেই ছোট্ট বাচ্চাটা জ্ঞানেন্দ্র সিং আর ঈশার বাচ্চা, তাকে মানুষ করছে ঈশার মা। অন্যদিকে জ্ঞানেন্দ্র সিং এর যে ফার্স্ট ফ্যামিলি, সেটাও জ্ঞানেন্দ্র সিংকে নিজেদের সাথে না পেয়ে প্রচুর অসুবিধার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।